এখন খেয়াল করো। তো আমি মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বললাম যে মাইটোকন্ড্রিয়া আসলে শ্বসনে সাহায্য করে, তাহলে তোমরা এখন ক্লিয়ার যে না, তার আমি এখন বুঝছি যে আসলে কেন শ্বসন কার্য সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ বলতে। কারণ শ্বসন আসলে দুই প্রকার, অন্তঃশ্বসনের কথাটাই এখানে ইন্ডিকেট করছে। এরপরে তোমাকে বুঝি শ্বসন ক্রিয়া। তো শ্বসন ক্রিয়ার জন্য আমরা সুন্দর একটা চ্যাপ্টার পড়বো, তোমরা সবচেয়ে বেশি ভয় পাও, কিন্তু না, আমার কোন স্টুডেন্ট ওই চ্যাপ্টার পরে আর ভয় পায়নি। সেই শ্বসনের চ্যাপ্টারটা খুবই ভয়াবহ লাগে সবার কাছে, সালোকসংশ্লেষণ এবং শ্বসন। তো সেই চ্যাপ্টারে আমরা পড়বো আসলে শ্বসন যে হয়, ওই যে অন্তঃশ্বসন যে হয়, সেই শ্বসন হলো ধাপ হলো চারটা। প্রথম ধাপের নাম তোমরা না লিখলেও হবে, ওকে লিখলেও লিখতে পারো, কারণ তোমার বইতে এটা আছে। আর শ্বসনের প্রথম ধাপটার নাম হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হয়, এবং এরপরে অ্যাসিটাইল কোএ সৃষ্টি। অ্যাসিটাইল কোএ সৃষ্টি, এরপরে ক্রেবস চক্র, এরপরে ইলেকট্রন প্রবাহন তন্ত্র। আসলে এই কথা তোমরা কিছু যদি বলি যে বয়ের কোনো কিছুই বুঝে না এখানে কি বলছি আমি। তো এইটা বোঝার এখন প্রয়োজন নাই, শুধু নামগুলো শুনে দাও যে শ্বসনের আসলে যে ধাপ চারটা থাকে, সেই ধাপ চারটা কিসের স্যার এইটুকু বলেন। সেই ধাপ চারটা হলো এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়া, মানে বডির মধ্যে শক্তি তৈরি হওয়ার প্রক্রিয়া। এই যে খাবার দাবার খাই, এই যে এত বড় ভাতের কণাটা খাই, তারপরে আস্তে আস্তে এত বড় মাছের টুকরোটা খাই, এইটাকে কি করা হয়, এটা পেটের মধ্যে গিয়ে ক্ষুদ্র 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 হয়ে একদম আণবিক লেভেলে গিয়ে শেষ পর্যন্ত গ্লুকোজ হয়, প্রোটিন হয়। তো গ্লুকোজ থেকে সেটা সেলে যায়, গ্লুকোজটা সেলে গিয়ে শক্তি তৈরি করে কিভাবে, সেই শক্তিটার নাম এটিপি। সেটা তৈরি করে কিভাবে, সেইটা তৈরি হয় হলো এই শ্বসন প্রক্রিয়ার চারটা ধাপের মধ্যে দিয়ে গিয়ে। অর্থাৎ আমি খাবারটা খাওয়ার পরে সেইটা চলে যায় হলো একদম ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে সেল পর্যন্ত চলে যায়। ওই সেলে গিয়ে সেই খাবারটা, সেই সরল শর্করা, সেই সরল শর্করা থেকে সুন্দর মতো শক্তি তৈরির জন্য চারটা ধাপ, বা চারটা ধাপ হলো সবগুলো বিক্রিয়া কিন্তু, চারটা ধাপ পার করে তারপরে আমাদের কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। এইভাবে শক্তি তৈরি হয়। তাহলে এই চারটা ধাপের মধ্যে প্রথম যে ধাপটা থাকে, চারটা ধাপের মধ্যে প্রথম যে ধাপটা থাকে, তার নাম হলো গ্লাইকোলাইসিস। অন্তত এইটুকু বুঝো, গ্লাইকোলাইসিস অর্থ কি। গ্লাইকো শব্দের অর্থ হলো গ্লুকোজ বোঝায়। গ্লাইকো শব্দের অর্থ হলো গ্লুকোজ বোঝায়, এটা দ্বারা গ্লুকোজ বোঝায়। আর গ্লাইকোলাইসিস, টাটকা মুখস্থ রাখবা, লাইসিস শব্দের অর্থ হলো ভেঙে ফেলা। লাইসিস শব্দের অর্থ হলো ভেঙে ফেলা। লাইসিস শব্দের অর্থ হলো ভেঙে ফেলা। তাহলে আমরা বলতে পারি যে গ্লাইকোলাইসিস শব্দের অর্থ হলো গ্লুকোজ ভেঙে ফেলা। তো গ্লুকোজকে প্রথমে ভাঙে, তখন কিছু পরিমাণে শক্তি তৈরি হয়। আচ্ছা আমি তাও বলে দিই, চারটা এটিপি তৈরি হয়, দুইটা এটিপি খরচ হয়ে যায়, এইরকম ঘটনা আছে, আরো অনেক কিছু তৈরি হয়। তো তোমরা শুধু মনে রাখো যে এইখানে একটু শক্তি তৈরি হয়। এই যে শক্তিটা তৈরি হয়, সেই শক্তিটা আসলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয় না, সেই শক্তিটা আসলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয় না। সেই শক্তিটা উৎপন্ন হয় হলো সাইটোপ্লাজমে। তার মানে শ্বসনের যে চারটা ধাপ আছে, সেই চারটা ধাপের মধ্যে প্রথম একটা যেটা আছে গ্লাইকোলাইসিস, সেইটা শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, বাকি তিনটা ধাপই মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এখন আমি যদি বলি, ধরো এক জায়গায় 100টা শক্তি তৈরি হবে, এর মধ্যে 95টাই সব এখানে মাইটোকন্ড্রিয়ায় তৈরি হবে, আর 5টা বাইরে তৈরি হবে। তখন তুমি অটোমেটিক্যালি বলবা যে তাহলে সবগুলো দায়িত্ব কিন্তু এই মাইটোকন্ড্রিয়া। সত্যি সত্যি এইটাই হয় কোষের মধ্যে। বাকি তিন ধাপে অনেক বেশি শক্তি তৈরি হয়, সেই সমস্ত শক্তি তৈরি হয় হলো মাইটোকন্ড্রিয়া, কারণ বাকি তিন ধাপ তো মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সংঘটিত হয়। এই জন্য বলা হয়ে থাকে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে পাওয়ার হাউস। কি বলা হয়ে থাকে, পাওয়ার হাউস। এই যে শ্বসনের চারটা ধাপ, প্রথমটা তো সাইটোপ্লাজমে হয় যেটার নাম গ্লাইকোলাইসিস, পরের যেটা আছে সেটা হলো অ্যাসিটাইল কোএ সৃষ্টি, পরের যেটা আছে সেটা হলো ক্রেবস চক্র। আসলে যদি বলি 100টা শক্তি তৈরি হয়, ওই 100টার মধ্যে আবার হিসেব করলে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়, তাহলে যেটাকে আমরা তৃতীয় ধাপ বলি। হ্যাঁ,
তাহলে ক্রেবস সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়, তাই আমি বলতে পারি এটাও তো মাইটোকন্ড্রিয়া হয়। তাই আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া শক্তির ঘর বা পাওয়ার হাউস বলতে পারবো আমরা একে। বুঝছো? এখন প্রশ্ন হলো স্যার, বাকিগুলো এখানে হলো কি হইতো? এখানে তো হবেই না, কারণ হবে নাকি, বিক্রিয়া এত সহজে হয় না, বিক্রিয়া হইতে হলে এনজাইম লাগে। তো এনজাইম বাইরে নাই, তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে আছে, খুব সহজ কথা। তো মাইটোকন্ড্রিয়াই হবে বাকি ধাপগুলো। এই জন্য আমরা বলবো মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস। তার মানে সবচেয়ে বেশি, শ্বসনের 4টা ধাপের মধ্যে 3টা ধাপই মাইটোকন্ড্রিয়া হয়, তার মধ্যে তৃতীয় ধাপটাও কি ক্রেবস চক্র, যা সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে, সেটাও মাইটোকন্ড্রিয়াতেই হয়। তাই আমরা বলতে পারি শক্তি উৎপন্ন ঘর, পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়া হলো শক্তি উৎপন্ন ঘর বা পাওয়ার হাউস। ঠিক আছে? জি স্যার। আমাদের কল আসছে। আর এখন দেখো, এরপরে আসলো এখন হলো স্যার। মা, হ্যাঁ ও বলবো। মা, ভাই কল দেয়। এখন দেখো, টাকার দরকার হলে তুমি যদি বেশি ইমার্জেন্সি হয় ধরেন। কথা বলো। আর মাইক অফ কর। এখন দেখো, এরপর আসলো যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা সুন্দর জিনিস তোমরা লক্ষ্য করছো, সেই সুন্দর একে জিনিস। ধরেন। মা, আমি আহাদ মাইক অফ কর। আমি অফ করে দিচ্ছি সমস্যা নেই। তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি বলছি, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কত সুন্দর একটা জিনিস দেখছো, যে ওর নিজস্ব ডিএনএ থাকে। আমার কাছে সবচেয়ে সুন্দর দেখা এইটা জিনিসটা, যে ওর নিজস্ব ডিএনএ থাকে। এখন যা শেখায় এগুলো শিখে নাও, ইন্টারনেটে উঠলে আমার এই কথাগুলোর সাথে রিলেট করতে পারবে। পৃথিবীর বিগ ব্যাং হওয়ার পরে প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছে, এই যে আমি তোমাকে বলছিলাম যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে, এইটার সাথে রিলেট করতে পারবে। আমি এখন এটা তোমাদের জন্য রেখে দিলাম, না আমি এটা বলবো না, এটা তোমরা ইন্টারমিডিয়েট উঠলে বায়োলজির প্রথম চ্যাপ্টারে পড়বা, বিজ্ঞান। তা আমি এখন রাখলাম এটা তোমাদের জন্য, ফিউচারের জন্য। আমি আর বলতেছি না। তো এইখানে দেখো যে তাহলে কি বললাম, যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আসলে সত্যি সত্যি একটা কি থাকে, ডিএনএ থাকে। ওকে। এরপর এই ডিএনএটা কেমন, এই ডিএনএটা বৃত্তাকার। সেই ডিএনএটা কেমন, বৃত্তাকার। টাক্কা মোস্তার আবার সৃষ্টির মধ্যে এই ডিএনএটা কেমন, বৃত্তাকার। অনেক সময় জিজ্ঞেস করে তারা এই ডিএনএটা কেমন, বৃত্তাকার। এখন প্রশ্ন হলো বৃত্তাকার আর কার ডিএনএ থাকে স্যার? বৃত্তাকার ডিএনএ থাকে ব্যাকটেরিয়াদের। বৃত্তাকার ডিএনএ থাকে মানে আদি কোষ যাদের আছে তাদের বৃত্তাকার ডিএনএ থাকে। তার মানে মাইটোকন্ড্রিয়াটা পুরোপুরি একটা আদি কোষের মতো কাজ করে, তার আবার নিজের শক্তি তৈরির ক্ষমতা আছে। তাহলে স্যার যদি এমন হতো যে একটা সেলের মধ্যে সে, তার মধ্যে ধরেন স্যার বাইরে থেকে সূর্য থেকে সে শক্তি নিতে পারত, হ্যাঁ শক্তি নিতে পারে, আবার স্যার সে শক্তিটা ইউজ করতেও পারে, এইরকম যদি সেল হয়, তাহলে সেইটাই আসলে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে পিওর সেল না, একেবারে 100% সবকিছু আছে না তার। আসলে থিওরিতে, আচ্ছা আমি এইটুকুই তোমাদের জানা রাখলাম, আর বাকিটুকু ইন্টারমিডিয়েটের জন্য রাখলাম। এইটুকু শুধু মনে রাখো। এরপর আসলো কি, এরপর আমরা দেখবো যে প্রাককেন্দ্রিক কোষ যাদের আছে, প্রাককেন্দ্রিক কোষ, ওই প্রাককেন্দ্রিক কোষের মধ্যে কিন্তু আবার মাইটোকন্ড্রিয়া থাকে না। তাইলে প্রাককেন্দ্রিক কোষের মধ্যে স্যার মাইটোকন্ড্রিয়া না থাকলে ওদের আবার কিভাবে শক্তিটা তৈরি হয়? ওদের মাইটোকন্ড্রিয়া না থাকলেও এদের এই সেল মেমব্রেনের কেউ একজন সাহায্য করে মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করতে। তো তাই আর ওদের মাইটোকন্ড্রিয়া থাকা লাগে না, ওরা তো আদি কোষী। তো ওদের ওই সেল মেমব্রেনের একটা অংশ ওদেরকে সাহায্য করে এইভাবে মাইটোকন্ড্রিয়ার মতো শক্তি তৈরি করে দিতে। আর এরপরে আসলো কি, প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এমনকি কিছু আমাদের সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকবে, সহজ কথা। কিন্তু কিছু সুকেন্দ্রিক কোষ আছে যেগুলো হলো প্রোটোজোয়া। কি, প্রোটোজোয়া। যদিও প্রোটোজোয়া সবচেয়ে আদি, প্রোটো মানে ফার্স্ট, তো জোয়া মানে এনিমেল। এই প্রোটোজোয়া হলো সবচেয়ে আদি এনিমেল, বিশাল আগে। ওদেরও বৈশিষ্ট্য হয় কি, ওদের সেল গুলা হলো একদম প্রকৃত কোষের মতো। তো ওই কিছু প্রোটোজোয়া আছে, 2টা প্রোটোজোয়া, একটা হলো ট্রাইকোমোনাস। এই ট্রাইকোমোনাসের সম্বন্ধে আমার পুরো একটা কোর্সে অনেক কিছু পড়া লাগছে। ট্রাইকোমোনাস একটা আছে, এটা কত কত রোগ সৃষ্টি করে। এরপরে আসলো আরেকটা হলো কি, আরেকটা হলো মনোসার্কোমনোয়েড। মনো মানে এক, মনোসার্কোমনোয়েড।
মনো মানে এক, সার্কো মানে বৃত্তাকার, মনোয়েড আবার এক, তারপরে অয়েড মানে আকৃতি। তো তোমার এখন এগুলো জানার দরকার নাই, তুমি শুধু মনে রাখো স্যার, একটার নাম ট্রাইকোমোনাস, আরেকটার নাম হলো মনো সার্কো, মনো সার্কো মনোয়েডস, মনো সার্কো মনোয়েডস। এই মনো সার্কো মনোয়েড তিনটা সিলেবাল ভাগ করে পড়ো, চারটা মুখস্থ থাকবে। তাহলে একটা হলো ট্রাইকোমোনাস, আর একটা হবে মনো সার্কো মনোয়েড। এই দুইটা প্রোটোজোয়ার মধ্যে, এই দুইটা প্রোটোজোয়া সত্যি সত্যি প্রকৃতকোষী হলেও এদের মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। তাহলে মাইটোকন্ড্রিয়া যদি কখনো প্রশ্ন আসে, এগুলো তো আসবেই, তোমরা জানো। তো একদম 100% শিওর এসব প্রশ্ন হবে। তো মাইটোকন্ড্রিয়া কোনটির মধ্যে থাকে না? মাইটোকন্ড্রিয়া আদিকোষের মধ্যে থাকে না। তাহলে অপশন কেমন থাকবে? অপশন থাকবে ব্যাকটেরিয়া, অপশন থাকবে ট্রাইকোমোনাস, অপশন থাকবে মনোসার্কোমনোয়েডস, অপশন থাকবে আহাদ বা ফাহিম। তাহলে কোনটা হবে? আহাদ বা ফাহিমের মধ্যে হবে। কারণ ব্যাকটেরিয়া আদিকোষী, আমরা জানি প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। এরপর আরেকটা হলো কি, এরপর আরেকটা হলো মনোসার্কোমনোয়েড, সে তো প্রকৃত কোষী হলেও তার মধ্যেও থাকে না। এবং আরেকটা হলো কি, ট্রাইকোমোনাস, ট্রাইকোমোনাস তার মধ্যেও থাকে না। তাহলে অপশন হবে এখানে যে কোনো একটা উদ্ভিদের নাম দিয়ে দিবে বা একটা বৈজ্ঞানিক নাম দিয়ে দিবে, বা অ্যাটোকার্পাস হেটেরোফিলাস। এই বলো, অ্যাটোকার্পাস হেটেরোফিলাস হতো কি? কাঁঠাল। ভেরি গুড। আল্লাহ, আমি তো তোমাদের বৈজ্ঞানিক নাম ধরি নাই, আমি তো গেছি ভুলে। আচ্ছা বলো, বোফো মেলানোস্টিকটাস মানে কি? আমার মনে আছে এগুলো ভুলে। ব্যাং স্যার। এখন আমি ধরে ধরে বলবো, দাঁড়া। ফাহিম, আনমিউট করো। জি স্যার। হুম, বলো, তুমি বলো। তোমার কি সোলানাম টিউবারোসাম, জি স্যার। সোলানাম টিউবারোসাম। অন্যকে বলো। ভিক্টোরি, তুমি বলো ভিক্টোরি। বিজয়, বলো। বিজয়, তুমি বলে গেছো। গোল আলুর বৈজ্ঞানিক নাম স্যার। হম, আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এখন আমাকে কেউ কি বলতে পারবা? আল্লাহ, আমি কি জানি বলতে ভুলে গেছি। ও, তোমরা আমাকে এই যে আমি যে বৈজ্ঞানিক নামগুলো তোমাদের ব্যাখ্যা করে দিছি, তোমরা কি আমাকে কেউ নোটগুলো দিছো? হুম, তোমরা কেউই নোট দাও নাই, তোমরা কি জানো? নোট তো করছি বাট দিতে ভুলে গেছি। জি, এইটাই অপরাধ। এটা কি বলা যাবে? মানে এইচএসসি পরীক্ষা, তুমি এইচএসসি পরীক্ষা তোমার আর ধরো গত আগামীকালকে তুমি এই এসএসসি পরীক্ষা, তুমি উঠে বললা, উঠে তুমি খাইতেছো দাইতেছো যা ইচ্ছা তা করতেছো, এরপরে তোমার আব্বু এসে বললো কি ব্যাপার তুমি ঘরে, তুমি পরীক্ষা দিতে যাও না? বাবু ভুলে গেছি, বাবা ভুলে গেছি। তখন তুমি চিন্তা করো তো তোমার উপর কি যাবে। এই এই বিষয়টা এরকমই, আমি এখানে যদি বলি যে দিতে হবে মানে দিতে হবে, এখানে তোমার কোনো ধরনের কোনো কথা যুক্তি কোনো থাকবে না। তোমার সবাই অপরাধী। একজন দুজন অপরাধ দিলে বকা যায়, সবাই অপরাধ দিলে কি করা যায় আল্লাহ জানে। নিজে নিজে বুঝতে হবে। এখন দেখ, দিয়ে দিবে, এটা দিয়ে দিবে, আমি দেখতে হবে তো আমি কি কি বলছি, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট না আমার কাছে, আমার জন্য ইম্পর্টেন্ট যে আমি দেখতে হবে আমি কি কি বলছি, কারণ কোনো একটা ভুল থাকলে তো তারা তোমরা ভুল শিখবা। তো এটা আমি দেখে ঠিক করে দিব তো। মাইটোকন্ড্রিয়া কি আসলো? মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত জিনিসটা। মাইটোকন্ড্রিয়া এই জিনিসটা কি করবো, এই মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত দেখলাম, এরপর তাহলে এমন কি হতে পারে যে, আচ্ছা এগুলো আর আমি আর বলতেছি না কি কি হতে পারে, এগুলো সব শেষ। এরপরে প্লাস্টিড, আমরা এখন নতুন পর্ব হলো প্লাস্টিড। প্লাস্টিড শব্দটা আসছে হলো, দেখ প্লাস্টিড শব্দটা এখানে আর অন্য প্লাস্টিড ব্যাখ্যা করার সুযোগ নাই। আমি শুধু প্লাস্টিডের ক্ষেত্রে বলি যে এইটা বিজ্ঞানী আর্নেস্ট হেকেল কে, বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1866 সালে, এটা সম্বন্ধে আমরা অনেক কিছু পড়বো প্লাস্টিড সম্বন্ধে, হ্যাঁ। প্লাস্টিডটা শিখলে আমরা সামনে সহজ সহজ অনেক কিছু জানতে পারবো, কঠিন কঠিন অনেক বিষয় আমরা ব্যাখ্যা করতে পারবো। প্লাস্টিড